বুক 3 আমরা আসলে বুক 3 হলো এই সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। 3 নম্বরটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা বাচ্চাকে গ্রামারের সাথে পরিচয় করে দিবে। ইটস নট অ্যাকচুয়ালি ডিটেল গ্রামার কওয়াই শিখবে এখানে, বাট সে স্ট্রাকচারটা ধরার জন্য যা লাগে পারবে। মানে এটা হলো একটা গ্রামারের আইডিয়া দেওয়া। অ্যাকচুয়ালি নাহু সার্ফই আমরা এখানে পড়বো, বাট এট দ্য সেম টাইম আমরা নাহু এবং সার্ফের শুধু অতটুকুই জানবো যতটুকু জানলে বুক 4টা পড়া যায়। ক্লিয়ার না? আবার আমি রিপিট করি যে নাহু সার্ফের আমরা অতটুকুই জানবো মৌলিক বিষয়গুলো যেগুলো আসলে লাগে। বুক 4 বাদ দেন, ফরগেট আবার বুক 4। মানে এইগুলো জানলে আমি দেখাচ্ছি আপনাদের এখনই, তাহলে সে মানে মোটামুটিভাবে একটা ল্যাঙ্গুয়েজকে আগায় নিয়ে যেতে পারবে। ক্লিয়ার? তো সেটা একটা বেসিক ধারণা দিব। এর আগে কিন্তু আমরা অলরেডি কত বছর পড়েছি বলেন তো? 4 বছর। কত বছর? অলরেডি আমরা 4 বছর পড়েছি না? রদা 1 2 বুক 1, বিদায় বুক 1 বুক 2। এই বইটাতে আমরা প্রায় আমাদের প্রয়োজনীয় নাহু সার্ফগুলো প্রায় সমস্ত কনসেপ্টই আছে যেগুলো আমাদের লাগে। আমি আগে বলেছি যেগুলো লাগে, হ্যাঁ, আর যেগুলো খুব বেশি ইউজ নেই সেগুলো নাই। ফর এক্সাম্পল এখানে দেখেন, আপনারা তো ডেফিনেটলি দেখেছেন বইটা কি আছে, সুতরাং এটা আর আপনাদেরকে বলে লাভ নেই। আমি চলে যাচ্ছি যে বইটা অ্যাকচুয়ালি আমরা কোন চ্যাপ্টার কিভাবে পড়াবো। প্রথমে দেখবেন নাহু এবং সার্ফের মৌলিক বিষয়গুলো রয়েছে, এইগুলো প্রত্যেকটা জিনিস একটা বাচ্চাকে শেখাতে হবে। শেখাতে কি, ধরেন এই যে থিওরিটা পড়বেন, এই জিনিসগুলোকে ইন্ট্রোডিউস করাই দিবেন, মানে এটাকে তাকে শেখাতে হবে। ক্লিয়ার? এটা ঠিক, মানে কনসেপ্টগুলোকে তার জানতে হবে। রাইট? কনসেপ্টগুলোকে জানতে হবে। নীল রঙের দেখবেন, নীল রঙের কিছু লাইন আছে এই বইটাতে, নীল রঙের লাইন, এইগুলো সে জানবে। এবং যে কোনো একটা কনসেপ্ট দিয়ে তার সংজ্ঞা বলা জরুরি না, কিন্তু ওই কনসেপ্টের দুটা মিসাল দিয়ে আপনাকে বোঝাইতে পারবে। ফর এক্সাম্পল এই রব কি, মারফু মানসুব মাজরুর, এর 2টা করে সে মিসাল দিতে পারবে। রাইট? নট নেসেসারিলি যে সবগুলো ডেফিনেশন সে জানবে, বাট সে মিসাল দিয়ে বোঝাইতে পারবে জিনিসটা এরকম। রাইট? যেমন ধরেন এখানে আমরা কিভাবে এই বইটার দেখেন করেছি, এখানে আমি একটা ফিকরা লিখেছি। এই ফিকরা থেকে সে হার্ফ এবং ফেলগুলোকে ডিটেক্ট করবে। তার মানে যখন আমি ইসম, ফেল এবং হার্ফ এই 3টা ক্লাসিফিকেশন করিয়েছি, এবং এই তামরিনগুলো যদি সে করতে পারে, ডেফিনেটলি আপনারা এটা ক্লাসে করাই দিবেন, তাহলে মূলত আমরা বুঝতে পারবো যে কনসেপ্ট পড়ানো হয়েছে সে এটা ক্লিয়ার। বুঝতেছেন না? একটা বাচ্চাকে আমরা কোনো গ্রামাটিক্যাল কনসেপ্ট সংজ্ঞা জিজ্ঞেস করে আসলে জানবো না, আমরা তাকে এই রিলেটেড প্রবলেম দিব। প্রবলেম দিয়ে দেখবো যে সে এই প্রবলেমটা সলভ করতে পারে কিনা, এই তামরিনটা। রাইট? তাহলেই হবে, তাহলেই ওই যে বিষয়টা সে বুঝতে পেরেছে বলে আমরা ধরে নিব। ডেফিনেটলি গ্রামার কখনো মুখস্থ করা আসলে জিনিস না। রাইট? গ্রামার আসলে আপনি মিসালগুলো সে দিতে পারবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এই ধরনের কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা যদি বুঝতে পারি যে একটা বাচ্চা আমার এক্সারসাইজগুলো, তামরিনগুলো সলভ করতে পারে, দেন এটা ক্লিয়ার। এটা জাস্ট আপনি গ্রামাটিক্যাল কনসেপ্টের মতো এগুলো পড়াবেন। এগুলো আপনার গ্রামাটিক্যাল কনসেপ্টের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়। আমি যেখানে কোথাও গেলে প্রথম যে বিষয়টা ধরেছে ঐরব কি, অধিকাংশ ক্ষেত্রে আমাদের টিচার এটা খেয়াল করেন না। ঐরব কি, শব্দের শেষ বর্ণে হরকত দেওয়াকে ঐরব বলে। খেয়াল করেন জিনিসটা, এই লাইনটা বলতে পারতেই হবে, এই লাইনটা বলতে পারতে হবে। এই রব কি মারফু মাংসুব মাজরুর না, এই রব হচ্ছে শব্দের শেষ বর্ণে হরকত দেওয়া, এই রব, এটাকে বলা এই রব। ক্লিয়ার? এটা সবসময় মনে রাখবেন। এই লাইনটা যদি না পারে আপনি শূন্য, মানে আপনি আসলে কিছুই শেখাননি। বুক 3 একদম প্রথমে আমি জিজ্ঞেস করবো কোথায় স্কুলে গিয়ে এই রব কাকে বলে, এইটা পারতে হবে। তারপরে আপনি এই এরবের বিষয়টা দেখেন, আমরা সবসময় বলি যে এই মিসালগুলো যেগুলো বইতে রয়েছে, এখানে দেখেন মারফুর 2টা উদাহরণ রয়েছে, এখানে মাংসুবের মাজরুরের কয়েকটা উদাহরণ রয়েছে এবং মাংসুবের কয়েকটা উদাহরণ রয়েছে। এই উদাহরণগুলো ডেফিনেটলি একটা বাচ্চা পারতে হবে, আপনার অন্য কিছু পারার দরকার নেই, এই উদাহরণগুলো পারতে হবে। এরপর মারফু মাংসুবের হাজার হাজার আপনি মানে কি বলে মিসাল শেখান, দরকার নেই আমার বাবা। এইগুলো যদি তার মাথায় বসে যায়, যেমন ধরেন এখানে ফাহিমতু দারসা, এই দারসা মাংসুব, কারণ এটা ক্রিয়ার সাথে, এবং আমরা কীভাবে ডেফিনেশন দিয়েছি, ক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিষয় মাংসুব হবে। এক কথায় শেষ। ক্রিয়া কি করে, কিভাবে করে, কখন করে, কেন করে। রাইট?
সো খুব সহজ এখানে ফাহিমতু দারসা সাফারা আবি লাইলান আদরুসু হুব্বান লিল ইলম জাদ্দি ইউসাল্লি কায়দান। এই চারটা লাইনের মধ্যে চারটা কেস আছে, এই চারটা মিসাল তাকে পারতেই হবে। এবার আপনি বলবেন অনেক পড়াইছি কিন্তু আমি দেখেছি আসলে তারা এই রবের উদাহরণ দিতে পারে না। আমি যদি বলি মাংসুব বাবা কয়েকটা মাংসুবের উদাহরণ দাও, কখন এটা শেষে জবর না একটা উদাহরণ দাও, দেখা যায় অনেক সময় এটা পারে না, তাহলে আমি কি পড়াইলাম? প্রথমে এনশিওর করতে হবে ইরব কাকে বলে, ইরবের তিনটা মারফু মাংসুব মাজরুর এটা সবাই পারে। আমাকে লাগবে হলো আমার এই মিসাল এমন একটা জিনিস, মিসাল যদি কেউ জানা থাকে তাহলে সে এটার সাথে তুলনা করে করে কিয়াস করে করে অনেক কিছু করতে পারে। এই জন্য আপনি মিসাল জাদ্দি ইউসাল্লি কায়দান, তখন ওই বাচ্চা কিন্তু বুঝে যায় যে এইরকম কিছু হলে মানে বসে হোক শুয়ে হোক দাঁড়িয়ে হোক তাহলে এটা কিন্তু এরকম হবে, এটা কিভাবে কাজটা করছে ওর মাথায় এটা একটা বসে যায় জিনিসটা, ক্লিয়ার? সুতরাং ফার্স্ট অফ অল এই মিসালগুলো অবশ্যই আপনাকে পড়াইতে হবে, মুখস্থ করাইতে হবে। আপনাকে ঠিক বুঝতে হবে যে কোনগুলো মুখস্থ করাইতে হবেই, এটা আপনাকে ধরতে হবে, নাহলে আমরা কীভাবে টিচার হব। ঠিক একইভাবে আমাকে প্রচুর মোমারাসা এখানে আছে, দেখেন ওই রবটাকে ভুল রব দিয়ে সেটাকে কারেক্ট করার জন্য এগুলো কিন্তু ব্রেন স্ট্রম করে এবং এইটার মাধ্যমে কিন্তু সে এই রবটা বুঝতে পারে। আমি আজকে একটা ক্লাসে গিয়ে দেখলাম যে একটা বাচ্চা ইলাল মসজিদি কেন এই শেষে জের হলো সে বুঝছে না। এই বাচ্চা কিভাবে ক্লাস মানে বুক ফোরে পড়ে, এটা খুবই অ্যাবসার্ড একটা জিনিস, তাই না? এখানে কয়েকটা বাচ্চাকে আমি জিজ্ঞেস করলাম তার মানে কি এইখানে বড় ধরনের একটা গ্যাপ রয়ে গেছিলো, আমরা এখানে একটা বড় ধরনের গ্যাপ আছে। এই আলোচনা তো অনেক আছে এই বইয়ের মধ্যে, ক্লাস 3-র মধ্যে বিভিন্ন জায়গায় ইলার পরে বিষয় রয়েছে, হারফজারের আলোচনা রয়েছে, এরবের আলোচনা রয়েছে, অন্যান্য জায়গায় রয়েছে। তাহলে আমরা কত বড় একটা ধরনের গ্যাপ রয়ে গেল যে ইলাল মসজিদি ইলার কারণে যে এটা শেষে জের হয়েছে এটা বুঝছে না। তার মানে বুক 3 কমপ্লিটলি সে কী করেছে, স্কিপ ভালো করে আমরা পড়াইতে পারিনি বা উপস্থাপন করতে পারিনি, তাই না? কারণ এত আলোচনার পরেও এত মিসাল আমরা দিয়েছি, কোনো গ্রামারের বইতে নাহসাবের বইতে এত মিসাল আপনি পাবেন না। এত মিসাল দিয়েছি, এত তামরিন দিয়েছি এই রিলেটেড, দেখবেন আপনারা। দেখেন পুরা একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে বড়, এই অনুচ্ছেদ থেকে মারফু মানসুব মাজরুর খুঁজে বের করে, এটা তো সারা জীবনে আর লাগে না। সত্যি কথা বলতে কি আপনি যদি বলেন সারা জীবনে তার আসলেই এই বাচ্চার বুক 4 কেন 5 কেন এইটুকু প্যারা দিয়ে যদি সে বের করতে পারে যে কোনটা মারফু এবং কোনটা মানসুব কোনটা মাজরুর এবং কারণটা বুঝাইতে পারে, ডেফিনেটলি এটা কারণটা আমরা পরের মধ্যে ব্যাখ্যা করেছি, তাহলে মোটামুটিভাবে আসলে আর দরকার হয় না। তারপরে এই ঠিক একইভাবে আমরা ছোট ছোট নিয়ম বলে বলে যেভাবে এই দেখেন, হ্যাঁ, শব্দের শেষে তানবিন থাকলে 1 বচন নির্দেশ করে এবং শেষে দেখেন এখানে রয়েছে, দেখেন বাইতুন বাইতানি বাইতাইনি, এখানে কিন্তু খুব নিয়ম বলা নাই, কিন্তু আপনারা অনেকগুলো মিসাল পড়ানোর পরে ছোট্ট করে তাকে নোট লিখে দেবেন বইতে যে তোমরা লিখে নাও শব্দের শেষে আনি যোগ হয়, এটা কিন্তু কোথাও লেখা নাই, রাইট? এখানে কারণ তাকে অনেকগুলো মিসাল দেওয়া আছে, বাইতানি, হ্যাঁ, কারিয়াতানি, নাফিজাতানি, কয়লামানি, তখন বাচ্চা নিজেই বুঝে যায় শেষে আনি যোগ করতে হবে। দেখবেন আপনি 5টা পড়াবেন, 6 নম্বরটা জিজ্ঞেস করবেন, ও দেখবেন শেষে আনি যোগ করে বলে দিছে। এটা একটা মানুষের ন্যাচারাল বিষয়। সে দেখেন 10টা মিসাল একই রকম, 11 নম্বর মিসালটা সেম হবে। তারপরে আপনি একটু নোট করে দিলেন যে আমরা শেষে আলিফ নুন ইয়ানুন যোগ করব। এইগুলো হচ্ছে টিচারদের কারিশমা, এইগুলো আমাদেরকে বুঝতে হবে যে কোন লাইনগুলো আমার বাচ্চার মাথায় ঢোকাইতে হবে। অনেক লাইনই তো আমরা পড়ি, কিন্তু কোন লাইনগুলো তাকে জানতেই হবে, কোন লাইনগুলো তার মুখস্থ থাকতেই হবে, এটা কিন্তু আমাদের বের করে নিতে হবে নিজেদের মধ্যে থেকে। তারপরে দেখেন এই কনসেপ্টগুলো আমরা এভাবে পড়াবো। আমি এগুলোতে একই রকম, এই জন্য আমি আর ব্যাখ্যা করছি না। এখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কেউ যদি কোনো বাচ্চা যদি তামরিনগুলো করতে পারে, আমি এমনভাবে আমরা তামরিনগুলো সেট করেছি যে এই তামরিনগুলো করতে পারার মানে হচ্ছে সে এই গ্রামাটিক্যাল কনসেপ্টটা সে বুঝেছে, আদারওয়াইজ কখনোই এই তামরিনগুলো সে করতে পারবে না। তো আমরা এক্সারসাইজ সলভ করিয়ে দিব এবং বুঝাই দিব, আস্তে আস্তে দেখবেন একটা দার্সের মধ্যে বুঝবে, আবার এক্সারসাইজ সলভ করতে গিয়ে বুঝবে, দেখবেন তার মধ্যে এটা চলে এসছে। এরপর দেখেন এগুলো একই রকম সিমিলার, মুখস্থ করবে ফেলগুলো, এখানে ফেলগুলো মুখস্থ করবে।
প্রয়োজনীয় কথাগুলো আমরা বলে দিব। এই বইটাতে মিসাল রিলেটেড আলোচনা খুব বেশি আপনি পাবেন না, কিন্তু আপনি প্রয়োজনীয় মিসালগুলো আপনি বলে দিবেন, যতটুকু দরকার হয় সেগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি, উল্লেখ করে দিয়েছি, রাইট। এবং এগেইন বইটা যেন সে পারে এর জন্য আমরা এমনভাবে তামরিনগুলো দিয়েছি যে ওইগুলো সলভ করতে পারলে সে পারবে। এখন দেখেন এখানে কিছু অধিকাংশ আপনার চ্যাপ্টারেই দেখবেন আলোচনা ছাড়া ইকরা আক্তুব নামে কিছু মিসাল দেওয়া হয়েছে। যেমন যখন আমরা ফেলগুলো পড়েছি তখন এখানে কিন্তু এই মিসালগুলো দেওয়া হয়েছে। তো এই মিসালগুলো পড়ানোর সাথে সাথে আপনারা ছোট ছোট আলোচনা করবেন। মাসালান আত-তুল্লাবু হাফিযু বা'দা সুওয়ার, ছাত্ররা কিছু সূরা মুখস্থ করেছে। আত-তুল্লাবু হাফিযু বা'দা সুওয়ার, এখন যখন আপনি পড়বেন আসলে এখান থেকে আসলে কি শেখাতে চেয়েছি বলেন তো? এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই কখন হাফিজা হবে আর কখন হাফিজু হবে। তাহলে আপনি তাকে নোটিস করে দেবেন, এই যে দেখো এখানে আত-তুল্লাবু ছাত্ররা কি ব্যবহার করবো আমরা? হাফিজু। ক্লিয়ার ইনশাআল্লাহ? সো এই মিসাল দেখে, এই মিসালের মধ্যে একটা শিক্ষা আছে যেটা আপনাকে একজন টিচারকে ডিসকভার করতে পারতে হবে যে এই মিসালটা আসলে এখানে কেন দিয়েছে। এখন শুধু মুখস্থ করো আত-তুল্লাবু হাফিজু বা'দা সুওয়ার, মুখস্থ করো, এটা বাসায় গিয়ে মুখস্থ করে নিয়ে আসো। আমি আজকে পড়াই দিলাম, বাসায় গিয়ে মুখস্থ করে নিয়ে আসো, তাহলে তো মাকসাদটা পূরণ হয় না। এই মিসালগুলো সিলেক্ট করার খুব ডেফিনিট কিছু উদ্দেশ্য আছে, রাইট। এটা একজন টিচারকে পিক করতে পারতে হবে যে আসলে কেন এই মিসালগুলো এখানে দেওয়া হয়েছে। আমরা কি পড়লাম একটু খেয়াল করেন, আমরা কিন্তু পড়লাম কি? আমরা পড়লাম হচ্ছে আওজানুল ফেল, রাইট। তার মানে হচ্ছে নাম্বার এবং জেন্ডার অনুযায়ী ফেলটা কিভাবে পরিবর্তন হয়, এই যে শর্টটা আমরা পড়লাম, রাইট। এই শর্টটাকে খেয়াল করেই এই মিসালগুলো তৈরি করা হয়েছে। যে কনসেপ্টটা পড়ছি সেই কনসেপ্টটাকে খেয়াল করেই অনেক মিসাল তৈরি করা হয়েছে, রাইট। তখন আমরা কি করব? আমরা কিন্তু তখন তাদেরকে বলবো যে এইটার মধ্যে আসলে মূল লেসনটা কি, মূল লার্নিংটা কি। হ্যাঁ, হামিদুন ওয়া খালিদুন জালাসা খলফা বিলাল, তার মানে এখানে আসলে আমার উদ্দেশ্য কি? জালাসা এই জালাসা, তখন তাকে দেখিয়ে দেওয়া হামিদ এবং খালিদ দুইজন, রাইট। খুব সহজ, এটা আপনারা সবাই পিক করতে পারবেন। ক্বালু মা কাতাবনা ওয়াজিবাল বাইত আমস, দেখেন এখানে কলু, কেন কলু? কারণ এই যে মা আনা, সরি বেসিক্যালি এখানে কাতাব না, এই যে কলু তারা বললো, সুতরাং এখানে কি কাতাবা কাতাব না সে পড়েছে, এখন কলু কলু যদি এই ভাবটা এখানে নাই, এটা ছেড়ে দেন, লিভ ইট, এটা নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, ওর ফোকাস হোক সেখানে যাবে না। কাতাব না এটার দিকে ফোকাস করেন, ওর বাচ্চার ফোকাসটা এই কাতাব নার দিকে নিয়ে আসেন। ক্লিয়ার না? সো এখানে আওজানুল ফেল এবং এই সমস্ত উদাহরণ আওজানুল ফেল নিয়ে রিলেটেড। সো যখন আপনি এটা পড়াবেন তখন তাকে এটা নোট করে নোটিস করাবেন যে দেখো এটা এই কারণ, এটা এই কারণ। ক্লিয়ার না? কারণ এখন কিন্তু আমরা বুক মানে একটু বড় হয়েছি এবং আমরা ধীরে ধীরে কিছু জিনিস বুঝতে চেষ্টা করব। আমাদের সামনে অনেকগুলো লেসনের জন্য আমি আর এত ডিটেলস এখানে যাচ্ছি না। এগেইন তামরিনগুলো আপনারা সলভ করবেন, অবশ্যই খেয়াল করবেন যে বাচ্চারা দেখেন প্রায় প্রত্যেক মানে অধ্যায় আমি কিন্তু সহিল জুমালাত তালিয়া এটা রেখেছি। কেন? যখন একটা ভুল সে কারেক্ট করতে যায় তখন ব্রেন স্ট্রমিং হয় এবং সে কেন এটা কারেক্ট করছে যখন এটা সে বুঝতে পারে তখন তার এই তত্ত্বটা তার ভিতরে বেশি এসে যায়, রাইট। এই জন্য আমরা এই ধরনের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এবং মানে কারেক্ট দ্য সেন্টেন্স এই ধরনের আমরা প্রচুর তামরিন এটা রেখেছি। ঠিক আমর নাহি সিমিলার, আমরা এগুলো একটু বুঝিয়ে দিব, রাইট। যতটুকু দরকার হয় থিওরি সেই ততটুকু থিওরি পড়াবেন, এর বাইরে থিওরি পড়াবেন না। যতটুকু দরকার আছে থিওরি ততটুকুই। আমরা একটু সামনে চলে যাই। আচ্ছা, এখানে দেখেন, একটা মিসাল আছে। ধরেন আমরা ফেল মাজহুল পড়াচ্ছি, এখানে কোনো আলোচনা আছে? ফাইল নাইবু ফাইল আছে? নাই। তাহলে আমি বাচ্চাটাকে কিভাবে আসলে জিনিসটা পিক করাবো? দুইটা মিসাল মুখস্থ করবে, জাস্ট দুইটা, আর কিছু না, এত থিওরির পড়া দরকার নেই। দুইটা মিসাল। খলাকাল্লাহুল ইনসানা, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এখানে এইটা এবং পরেরটা ফেল মাজহুল,
খলিকাল ইনসানু, এই দুইটা মিসাল তার মুখস্থ থাকবে, ব্যাস এনাফ। কি খলাকা যদি আমি বলি, তাহলে যাকে সৃষ্টি করেছে, যা করা হয়েছে, সেটাকে আমরা বলবো আল ইনসানা। এটা তো আমরা অলরেডি পড়ে ফেলেছি আগের চ্যাপ্টারে। এখন আমরা দেখছি খলিকা যখন বলবো, ফেলটা যখন খলাকা থেকে খলিকা হয়ে যাবে, তখন কিন্তু আল ইনসানা আগে ছিল জবর, এখন হয়ে যাবে পেশ। এত দরকার নাই এটা নাইবু ফাইল মারফু হয়, নো, এই ধরনের কথা না। এখন আপনি এই জ্ঞানটা তাকে, এই যে ফাতা ফতিহা এগুলো তো খুব সহজ, কতালা কুতিলা এগুলো মুখস্থ তারা করে ফেলে। যেটা আপনি এই জ্ঞানটা প্রয়োগ করাবেন সেটা কোথায় দেখেন, ইকরা আক্তুব, পড়ো এবং লেখো। শোনেন, বাচ্চারা কিন্তু নুসিরা নুসিরা নুসিরু নুসিরাত নুসিরাতা নুসিরনা এগুলো খুব সহজে পারে, এগুলো আসলে কোনো পড়াই না। হ্যাঁ, এগুলো খুব সহজে পারে। ইউং সরান এগুলো খুবই সহজে পারে, এগুলো নিয়ে আমাদের আসলে খুব একটা প্রবলেম হয় না। আপনি পড়বেন খলিকাল ইনসানু ইউশরাহু দারসু মা সুলিবাল মাসিহু, এখানে কোথাও নায়েব ফাইল নাই, কিন্তু একটা জিনিস খেয়াল, তাদেরকে এখানে ফোকাস করবেন। দেখো বাবা, এই যে প্রত্যেকটা শব্দ কি হলো, শেষে কিন্তু আমরা পেজ দিয়ে দিলাম। যখন এই ধরনের ফেলগুলো আমরা ব্যবহার করব, ফেল মাজহুল এই কথাটা ওখানে রয়েছে, তখন অবশ্যই সেটার সাথে সংশ্লিষ্ট বিষয়টাকে পেজ দিয়ে দিব। দ্যাটস এনাফ। প্রত্যেকটা মিসালে দেখবেন এইভাবে ধরনের রয়েছে, এবং এই প্রত্যেকটা মিসাল তারা কিন্তু বারবার এমনভাবে পড়বে, এমন যেন তারা মুখস্থ করে ফেলেছে। এই লাইনটা তাদের কাছে মুখস্থের মতো হয়ে যাবে পড়তে পড়তে। এইটা কিন্তু বুক থ্রিতে খুব ইম্পর্টেন্ট। এই ফরগেট ওভার দ্য থিওরি, মিসালগুলো অবশ্যই তাকে পড়তে পড়তে মুখস্থের মতো হয়ে যেতে হবে। ক্লিয়ার না? আমি বলছি না যে টোটাল পুরো মুখস্থ করবেন, প্রায় মুখস্থের মতো হয়ে তার যাবে। ক্লিয়ার না? এটা খুব ইম্পর্টেন্ট। তো অর্থাৎ আপনি নিজে কি করবেন, তাকে ডিসকভার করাবেন। দেখেন এখানে আমি একটা মিসাল দিই, মিন আদাবি তুআমি ওয়াল হাদিস, অর্থাৎ খাবার এবং কথা বলার আদব। এই মাঝে মাঝে কিছু জিনিস আমরা এই ফিকরাগুলো দিয়েছি, এটাও কিন্তু অ্যাকচুয়ালি মাহারতুল কিরাআত ডেভেলপ করার জন্য। কারণ একটানা যদি আমরা গ্রামার আর মিসাল পড়তে থাকি, যদিও অনেক মিসাল আছে, অনেক এক্সাম্পল আছে, গ্রামাটিক্যাল আলোচনা কম, তারপরও কিছু মানে কন্টিনিউশন যদি ফিকরা থাকে, তাহলে এটা তাদের জন্য এন্টারটেইনমেন্টের জন্য ভালো হবে। এবং এখান থেকে আমরা কিন্তু এই যে দেখেন, একটু আগে কিন্তু আমরা ফেল মাংসুব হয় পড়িয়েছি, তখন আপনি এখান থেকে আইয়াগসিলা, এই যে আইয়াগসিলা, এটা নিয়ে একটু কথা বলবেন যে দেখো, ওই যে আমরা বই চ্যাপ্টার পড়েছিলাম, আনের পরে মাংসুব হয়, আনের পরে ফেলটা মাংসুব হয়, এই যে দেখো আনের পরে ফেল মাংসুব। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তো এভাবে একটা ফিকরা যখন আপনি পড়াবেন, প্রত্যেক লাইনে লাইনে তাকে গ্রামার শেখাবেন না। ফিকরা পড়ার উদ্দেশ্য গ্রামার শেখানো, কিন্তু আপনার মাথায় তো থাকবে যে এখানে কোন জিনিসটা একটু রিমাইন্ডার দিই, এগুলো অ্যাকচুয়ালি রিমাইন্ডার হবে। আপনি ধরেন এরপরে ওয়া ইয়াকুলা, এই যে দেখছো এখানে আনের পরে ইয়াকুলা, এটা তার মাথায়, এখানে কিন্তু সে অনেকগুলো মিসাল কিন্তু অলরেডি আছে পিছনে তার মাথায়। তারপরে কোনো একটা জায়গায় মারফুয়াত, এই যে বিসমি, দেখো এখানে কেন ইসমি, এই যে কিছু কিছু ধরে ধরে, অ্যাকচুয়ালি আমি আগেই বলি, আপনি কি করবেন না, আপনি গ্রামার পড়াবেন না, বাট মাঝে মাঝে কিছু রিমাইন্ডার দিবেন আগের যে পড়া হচ্ছে সেগুলো। এই ফিকরাগুলো কিন্তু এভাবে, আর এই ফিকরাগুলোর মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য সে অনেকবার পড়বে, পড়ে অর্থ করার একটা টেন্ডেন্সি। এগেইন I say labzan, word by word. Ayaghsilal insanu yadayhi qablal aqli wa ba'dahu. এই প্রত্যেকটা ওয়ার্ড তাকে জানতে হবে। আন ইয়াগসিলা, যে সে ধোবে, আল ইনসান মানুষ, ইয়াদাইহি তার দুই হাত, কবলা পূর্বে, আল আকলি খাওয়ার, ওয়া বাদাহু এবং তারপরে। এরকম না, আমি অনেক জায়গায় দেখেছি যে বাচ্চারা পুরো লাইনের অর্থ পারে, কিন্তু দেখা যায় যে এখানে ইয়াদাই হে জিজ্ঞেস করি তখন পারছে না। তার মানে কি, আমার পড়ানোর সময় তাকে ওয়ার্ড বাই ওয়ার্ড এভাবে খেয়াল করে পড়াইনি। এরপরে দেখেন বন্ধুরা, এগেইন হার্ব জার। দেখেন এই হার্ব জারের কোথাও আছে যে এইগুলোকে এরপরে এইসব মাজরুর হয়? তাই আপনি যেটা করবেন, এখন কীভাবে আসলে জিনিসটা পড়াতে হবে, আপনি বলবেন আলা, উপরে, রাইট, আলা উপরে। এবার মিসালগুলো দেওয়ার সময় এই আলা আল মাকতাবি, আলা সাফারিন, আলা আল কুরসিয়্যি,
হ্যাঁ, আলা আল কিতাবি, আলা কুল্লি, হ্যাঁ, আলা আসারিরি, এইগুলো, এই মিসালগুলো তাকে পড়ানোর পরে আপনি একটা বটম লাইন দিবেন যে দেখো বাবা, আমরা খেয়াল করি যে এই আলা এই শব্দটার পরে কিন্তু সবসময় জের হয়, বুঝতে পেরেছেন? এখানে আপনার হারফ জার, ইসম মাজরুর, জার মাজরুর, খবর, মুতাআল্লিক, খবরদার এই মানে জিনিসগুলো কখনো মুতাআল্লিক হন এগুলো কখনোই বলবেন না। আপনি দেখবেন যে বাবা দেখো আলা এর মানে উপরে, এবং আলার পরে প্রত্যেকটা শব্দই দেখো মাজরুর হয়েছে, তাই না? মাজরুর শব্দটা তার কাছে পরিচিত। ঠিক একইভাবে ইলা দিকে আপনি প্রথমে মিসালগুলো পড়াবেন, তারপর বলবেন দেখো খেয়াল করো যে ইলা এর প্রত্যেকটা শব্দই দেখো জের নিয়েছে, ব্যাস ওর মাথায় এটা যথেষ্ট। আলা, ইলা, ফি, মিন, বি, এগুলো পরে শব্দটা কি হয়, জের নিয়ে নেয়। আর এই মিসালগুলো তাকে কেন এমনভাবে পড়াতে হবে যেন এই সমস্ত শব্দগুলো অ্যাটলিস্ট, আমি বলছি লাইন না, শব্দগুলো যেন সে পিক করতে পারে। কারণ মূলত তাকে শব্দ যদি আমি না শিখি, একটা জিনিস খেয়াল রাখবেন, শব্দ যদি আমি না শিখি আমি কিছুই শিখলাম না। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই মিসালগুলোর মধ্যে যে শব্দগুলো আসবে সেই শব্দগুলো তাকে জানতে হবে। তাহলে কি করতে হবে, যে শব্দগুলো একটু কঠিন বা পূর্বে পড়েনি তার নিচে ছোট্ট করে বলবেন যে পেন্সিল থেকে লিখে নাও, পেন্সিল দিয়ে লিখে নেবে, কারণ বুক 3-তে কিন্তু ভোকাবুলারি লিস্ট নাই ওভাবে, রাইট? সো কি করবে সে, পেন্সিল দিয়ে লিখে। সব শব্দ তো তার কাছে নতুন হবে না, অল্প একটা পৃষ্ঠার মধ্যে 5টা শব্দ হয়তো নতুন হতে পারে, তখন সে পেন্সিল দিয়ে ছোট করে নিচে লিখে নিবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তো হাজারের ঠিক সবগুলোই সিমিলার, সে বাক্যগুলো ডেফিনেটলি আপনাকে অর্থ করে দিবেন, অর্থ পড়িয়ে দিবেন, বুঝিয়ে দেবেন, মুমারাসা করাবেন, এবং নতুন যে শব্দগুলো কঠিন লাগে সেটা তাকে একটা লিস্ট দিয়ে দিবেন। অথবা এমন হতে পারে যে একজন টিচার যদি নিজে না কাটে তাহলে কেমন হলো, টিচার একটা সুন্দর করে টাইপ করে একটা বক্সের মধ্যে সে লিখে দিবে যে এই চ্যাপ্টারের মধ্যে এই শব্দগুলো নতুন, তাই না? একটা বই থাকলে কি আর টিচার নিজে থেকে কোনো নোট দিতে পারে না? বিষয়টা তো এমন না। তো টিচার ধরেন এই চ্যাপ্টারটা, রাইট, এই চ্যাপ্টারে আমি অনেকগুলো শব্দ আমি পেয়েছি, তো একজন ভালো টিচার কি করবে, সে তার স্টুডেন্টের জন্য একটা সুন্দর করে বক্স করে টেবিল করে এই শব্দগুলো যেমন আমরা বুক 1-2-তে দেখেছি সে নোট করে দিতে পারে, ডেফিনেটলি এটা কোনো সমস্যা না, রাইট? আর যদি না পারেন আমাদের বলবেন, তখন আমাদের দিতে হবে, উপায় নেই। বাট ইউ শুড, আপনি কি করলেন আপনার স্টুডেন্টের জন্য? কেন আপনার স্টুডেন্ট আপনাকে এত ভালোবাসবে, কেন আপনাকে এত শ্রদ্ধা করবে, আপনি কি দিলেন তাকে? এটা কিন্তু তাকে বোঝাইতে হবে, যে একটা ইনস্টিটিউশনকে বোঝাইতে হবে যে দেখো আমি আমার স্টুডেন্টদের জন্য কত খাটছি, আমি কত পরিশ্রম করছি, রাইট? অনেক সময় ইনস্টিটিউশন দেখে যে টিচার জাস্ট আসে যায় পড়ায়, এটা তার একটা কাজ, তাই এটা একটা পেশা। বাট যখন একটা ইনস্টিটিউশন দেখবে যে আপনি বইয়ের বাইরেও এই বইটাকে পড়ানোর জন্য একটা ভোকাবুলারি লিস্ট করেছেন, যেটা এখানে হয়তো নাই, তো এটা দিলে ভালো, তখন ইনস্টিটিউশন বুঝবে যে না, এই লোকটা আসলে খুব সিনসিয়ার এবং সে এটাকে ভালোবাসে। আর যদি ব্যান্ডার মতো পড়ে থাকেন তাহলে তো আসলে ওই বেতনও বাড়বে না, আসলে কিছু আপনি কোনোদিন ভালো টিচার হতে পারবেন না। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যদি আপনি এক্সট্রা কিছু না করেন তাহলে তো মানুষের দৃষ্টি আপনার উপর পড়বে না, খুব স্বাভাবিক। ঠিক একইভাবে আল হরুফুন নাসিবা একই ধরনের, আপনি শুধু বলবেন ইন্না, আন্না, কান্না, লাকিন্না, মিনা খাওয়াতে ইন্না, হ্যান ত্যান, বকর চক্কর কিচ্ছু বলবেন না। আপনি বলবেন কান্না, লাকিন্না, লা আল্লাহ, লাইতা, এগুলোর পরের শব্দটা মাংসুব হয়, ইসমটা মাংসুব হয়। এবং মিসালগুলো এত বেশি মিসাল দেওয়া আছে যেগুলো পড়তে পড়তে তার মাথায় এগুলো বসে যাবে। হ্যাঁ, আমরা অত ডিটেলসে না বললেও রুলসটা একটা বটম লাইন বলে দিবেন। এই যে দেখো ইন্নার পরে সবগুলো খেয়াল করো সবগুলো জবর হয়েছে, সুতরাং ইন্নার পরে আমরা জবর করব। এভাবে একটা বটম লাইন দিলেন যে এই যে হার্টগুলো রয়েছে এই হার্টগুলোর শেষেরটা জবর হয়। এইভাবে গ্রামার পড়াইতে হবে। গ্রামার মানে গ্রামাটিক্যাল আলোচনা না, গ্রামার মানে আপনার প্রচুর মেসাল ক্রিয়েট করতে হবে। এবং যখন এই তামরিনগুলো সে পারবে সে কিন্তু ডেফিনেটলি ওই হরফুল নাসিবা এটার ব্যবহার পারবে। সিমিলার আর হরফুল আতিফা হার্ফগুলো মাজদার এর ব্যবহারগুলো পড়বে মুখস্তার মতো। নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট থিং, পেঁচাবেন না, নাম্বার নিয়ে কোনো পেঁচাবেন না, এত রোজ বলতে যাবেন না, অল্প অল্প কিছু রোজ বলবেন, অল্প লবণের মতো, যা না বললেই না। নাম্বার এভাবে পড়বেন। দেখেন আমি নাম্বার পড়ানো খুব এনজয় করি এবং আমার স্টুডেন্ট আমি দেখেছি নাম্বারে খুব ভালো পারে।
আমি দেখছি আলহামদুলিল্লাহ, কারণ আমি খুব বেশি পেঁচাই না, এটার সাথে এটা ইরব মেলে যাবে, এটার সাথে এটা জিন্স মেলে যাবে, এত কিছু বলার বাচ্চাদের খবর দেয়, এটা বলবেন না, তাহলে তারা গোলায় যায়, নিতে পারে না এত নিয়ম। রাদার আপনি এ থেকে মিসাল মুখস্থ করেন, এইগুলো মুখস্থ করাবেন এবং ছোট ছোট কিছু নিয়ম বলবেন, ছোট ছোট, যেমন 3 থেকে 9, এটা কিন্তু যদি ফিমেল হয় তাকে মেল ওয়ার্ড দিয়ে গুনতে হবে, মেল হলে ফিমেল, এই ছোট 1-2টা নিয়ম বলে মানুষের মাথা জ্যাম হয় না। যখন আপনার নিয়ম বলতে বলতে একটা পর একটা নিয়ম বলতে আসেন, তখন মানুষের মাথা জ্যাম হয়ে যাবে, রাইট? সো এই জ্যাম করা যাবে না, আপনি খুব কমফোর্টেবলি মেসালগুলো পড়বেন। আর নাম্বার এমন একটা জিনিস না যে কবরে প্রশ্ন করবে, তাই না? রাইট? তোমার বাড়িতে কয়টা হাসছিল, এ তো কবরে প্রশ্ন করবে না, যা দুনিয়াতে তার এটা আসবে সে এটা পেরে যাবে, সমস্যা নেই। নাম্বার, আই এনজয় নাম্বার, অথচ এটা আসলে আমাকে প্রথমে যে আমাকে পড়াইছিল সে আপনার পড়াই নাই, সেটা অনেক কঠিন, তোমার দরকার নাই। বাট আমি আমার লাইফে এই আরবির মধ্যে নাম্বার এখন খুবই এনজয় করি। কীভাবে এটা হলো বলেন? কারণ আমি নিজেও ওই এত কিছু মিলাই না, এটার সাথে এটা মিলবে, এটার সাথে এটা মিলবে, এটা হলে এটা হবে, এই নাম্বারের মধ্যে এত কিছু মানে নিয়ম বলা যাবে না, ওটা অটো জেনারেট হয়ে যাবে ভিতরে, রাইট? সো জিনিসগুলো এরকম। হ্যাঁ, আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ফেলগুলো বইতে, এই যে ফেলগুলোর ব্যবহারগুলো কিন্তু একটা ফেলের বিভিন্ন ধরনের ব্যবহার আছে, সুতরাং এইগুলো কি করতে হবে? মুখস্থ না, এগুলো এত বেশি পড়বেন যে মুখস্থের মতো হয়ে যাবে, মুখস্থ করবে অলমোস্ট মেসালগুলো মুখস্থ করবে এবং তার মধ্যে যে ভোকাবগুলো আসবে সে ভোকাবের ব্যবহারটা মুখস্থ করবে। এগুলো আমাদেরকে পড়তে হবে এবং পড়ার সময় কিন্তু আমাদেরকে টিচারকে ডিসকভার করতে পারতে হবে যে আমি কোথায় একটা আলোচনা করব, কোথায় আমি এই পয়েন্টটাকে নোট করব, কোথায় আমি হাইলাইট করব, এটা কিন্তু টিচারের নিজে পড়ে বুঝতে হবে। আর অনেক সময় হয় কি জানেন, আমরা তো দৌড়ায় দৌড়ে ক্লাসে ঢুকি, নিজে একটু পড়ার আগে হোমওয়ার্ক করি না, যেটা কীভাবে পড়াবো কোনো প্ল্যান করি না, আমাদের কোনো পরিকল্পনা থাকে না, যে কারণে আমাদের পড়ানোর মান অত ভালো হয় না। এখানে দেখেন আলামরদ, এগুলো তো আসলে কিছু করার নাই, কিছু করার নাই। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই, লিসেন কেয়ারফুলি, খুব ইম্পর্টেন্ট এখন থেকে। এই যে বিষয়গুলো এখানে আমরা বক্তৃতে প্রায় অনেক ধরনের বাক্য, এক্সক্লামেটরি বলেন, অ্যাসার্টিভ বলেন, নেগেটিভ বলেন, ইন্টারোগেটিভ বলেন, যেগুলো আমরা কি জুমলা ইজাবিয়া, মানফিয়া, জুমলা শারতি, শারতিয়া, তারপর হচ্ছে জুমলা লিল মুকারানা, তাই না? যত ধরনের শব্দ আছে, জুমলা ইস্তিফামিয়া, এগুলো কিন্তু আমরা পড়েছি। এখন এগুলো কিভাবে পড়াবো? এখানে কোনো আলোচনা আছে? দেখেন, জুমলা ইজাবিয়া, মানফিয়া, না, কি আছে? আল বাইতু জাদিদ, মাল বাইতু জাদিদান, আনা মুদাররিসুন, মা আনা মুদাররিসান, ফাতিমাতু আলিমাতুন, লাইসাত ফাতিমাতু আলিমাতান। কোনো আলোচনা নাই যে মা ইন লাইসা, মা ইন লাইসা মারফার আগে আসে, লা নাকেরার আগে আসে, কোনো আলোচনা নাই। এই আলোচনা নাই যে মা খবরকে মানসুব করে দেয়, নাই, ও মুখস্থ করবে মাল বাইতু জাদিদান, এভাবে বলতে হয় জিনিসটা। আপনি বলে দেবেন যদি কেউ কোশ্চেন করে যে এর পরের জিনিসটা যেটা তুমি বলতে চাচ্ছ সেটাকে মানসুব করে দেবা, বাস। আর বেসিক্যালি জীবনে এইটাই লাগে, মাল বাইতু জাদিদান, এটাই লাগে, মা নাবি মুদাররিস, মা না মুদাররিসান, এগুলোই লাগে। খুব বেশি মানে নেগেটিভের অনেক নিয়মকানুন আছে, সেগুলো আসলে জীবনে খুব একটা কাজে লাগে না। সো আপনি কি করবেন, এখানে অনেক জাইদুন মুসাফির, মা জাইদুন মুসাফিরান, ফাতিমাতু আলিমাতুন, লাইসাত ফাতিমাতু আলিমাতান, আত-তুল্লাবু মুস্তাহিদুন, লাইসাত তুল্লাবু মুস্তাহিদিনা, এই মিসালগুলো তাকে মুখস্থ করতে হবে, রাইট? মিসালগুলো এত বেশি দেওয়া হয়েছে। দেখেন এখানে জুমলা ইসমিয়ার দেওয়া হয়েছে, জুমলা ফেলিয়ার নেগেটিভ কীভাবে করতে দেওয়া হয়েছে। আমাদের বাচ্চারা এত নিয়মকানুন ছাড়াই, আমি যদি পজিটিভ মানে জুমলা ইজাবিয়া বলি সে মানফিয়া করতে পারে, মানফিয়া বললে ইজাবিয়া করতে পারে, আমি নিজে টেস্ট করেছি। কারণ কি, তার এই মেসালগুলো তার ভিতরে একটা সেন্স তৈরি করে দেয়, রাইট? এত নিয়মকানুন আসলে দরকার হয় না, আপনি মেসালগুলো মুখস্থ করেন। আর গ্রামার তো সে পড়বেই, গ্রামার পড়া তো শেষ হয় না, গ্রামার তো আসলে লুগাতুল কোরআন বইতে পড়বে, তাই না? এটা তো গ্রামার শেখা না, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো আপনি এই যে দেখেন আমরা এখানে হাবাচককে নাবাচক, নাবাচককে হাবাচক এক্সারসাইজ যখন পড়বো তখন বাচ্চারা যখন ভুল করবে, আর বাচ্চারা ভুল করলে হতাশ হবে না, বাচ্চা তো ভুলই করবে, তাই না? বাচ্চা তো ভুল করবে, ভুলটাই আমরা চাই, এটাই আমাদের গেইন, যে এটা পড়তে গিয়ে চেষ্টা, সে ভুল করছে, ভুল করাটাই আমাদের গেইন, রাইট? ভুল করবে তার মানে সে শিখছে, শেখার পথে আছে।
ঠিক দেখেন সোয়াল জবাব, এখানে খুব একটা নিয়মকানুন কিছু নাই, বাট আমরা কি করেছি দেখেন, মাসমুক ইসমি মুহাম্মদ ইসমি আমিনা, ছেলে মেয়ের জন্যে, কাইফা হালুক বিখয়র আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, অর্থাৎ ভালো থাকলে কি বলবে, খারাপ থাকলে কি বলবে। প্রশ্নগুলোর অ্যান্সার হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ দুইটা। দেখেন আলাকা আখন নাম লি আখান, হ্যাঁ আমার দুই ভাই রয়েছে, লা লাইসা লি আখন, না আমার কোনো ভাই নেই, রাইট। সো এগুলো কিন্তু প্ল্যান করে এগুলো করা হয়েছে, রাইট। একটা প্রশ্ন করলে সে পজিটিভ অ্যান্সার কী হতে পারে, নেগেটিভ অ্যান্সার কী হতে পারে। আবার আমরা এইভাবে মুমারাসা করি, আমি একটা আল জুমলা লিজাবিয়া দিব, সেটা দিয়ে প্রশ্ন করবে, হ্যাঁ। যেমন ধরেন আল কিতাব ওয়াল মাকতাব, প্রশ্ন করো, কাউইন কাউইন সুয়ালান আল কিতাব ওয়াল মাকতাব, তখন কী প্রশ্ন বানাবে সে, আইনাল কিতাব, আইনাল কিতাব, রাইট। সো এইভাবে করে আমরা মুমারাসা, আসলে টিচার আমরা যে মিসালগুলো দিয়েছি খুব প্ল্যান করে, যাতে করে সে পজিটিভ নেগেটিভ বিভিন্নভাবে ঘোরায় পেঁচায় একটা প্রশ্ন করতে পারে এবং অ্যান্সার দিতে পারে। এগুলো পড়ানোর সময় আপনি কিছু জিনিস নোটিস করবেন, সেটা বটম লাইনে লিখে দিবেন যে দেখো আজকে এই লিখে রাখো, এই চ্যাপ্টার থেকে আমি কয়েকটা জিনিস শিখলাম, কি কি শিখলাম, এবার আপনি 5টা লাইন লিখে দিলেন, রাইট। এগুলো আপনি এভাবে করলেন, বাট এগেইন আপনি খুব বেশি আলোচনা যাবেন না এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচারে যাবেন না। রেদার আমাদের সবার টার্গেট থাকবে বইতে যত মিসাল আছে সেই মিসালগুলো সে অলমোস্ট মুখস্থ করে ফেলে। তারপর দেখেন এই যে দেখেন এখানে উদাহরণ আছে, কাম কলামান ইন্দাক, তোমার কাছে কয়টি কলম রয়েছে, কাম কিতাবান ইন্দাক, কাম কলামান ইন্দাক, কাম কুরাসাতান ইন্দাক, রাইট। কাম কি বলে এটাকে, কাম কামিসান ইন্দাক, কাম সাইয়ারাতান ইন্দাক, কাম দারওয়াজাতান ইন্দাক। তো এই যে জিনিসটাকে যখনই আপনি বললেন, বলার দরকার নাই তো, কামের পরে তামিজ আসে, আননেসেসারি। হোয়াট ইজ তামিজ? তামিজ কি জিনিস? কামের পরে শব্দগুলো এরকম হয়, ও কখনো বলবে না কাম আল কলামা ইন্দাক, কখনো বলবে না, কারণ মাথা ওটা নাই। কাম কলামান ইন্দাক, কাম কিতাবান ইন্দাক, কাম কুরাসাতান ইন্দাক, আপনি যখন বারবার এগুলো পড়াবেন ও কখনো কাম আল কলামা ইন্দাক বলবে না, এটা অসম্ভব, রাইট। মানুষের মাথায় কোনো প্রোগ্রামই না। এখানে তামিজ বলা জরুরি না, তুলনামূলক কথা, আল কালাম লিল মুকারানা। এখানে দেখেন ইসমুত তাবদিলি, রাইট। কোথাও আছে ইসমুত তাবদিলি কথাটা লেখা? নো। আমার দরকার কি, আমরা পড়বো এভাবে, আমি আমার মেয়েকে পড়াইছি এভাবে, কবির বড়, আকবর অধিক বড়, সাগীর ছোট, আসগর অধিক ছোট, জাদিদ নতুন, আজাদ্দু অধিক নতুন, হাসান সুন্দর, আহসান অধিক সুন্দর, কদিম পুরাতন, আকদাম অধিক পুরাতন। সো সে কিন্তু বুঝে গেল আসলে একটা জিনিসকে অধিক করতে গেলে কিভাবে বলতে হয়, সে নিজে নিজেটা তৈরি করে ফেলবে। আপনি তখন বলবেন, ধরেন আপনি বলবেন জামিল, সে আজমাল বলে দিবেন। আপনি যে বলবেন কবিহুন, আকবাহ বলে দিবেন, রাইট। বাট যখন আপনি এই জিনিসগুলো তাকে পড়াবেন, দেখেন এখানে কোথাও নাই কিন্তু করিব, অন্য জায়গায় সে পড়েছে করিব, আমি জাস্ট রিমাইন্ডার দিলাম। আমরা কি বলেছি আগে, করিব কাছে, আকরাব অধিক কাছে, বাঈদ দূরে, আবাদ অধিক দূরে, বুঝতে পেরেছেন না? সো এটা হলো আপনার টেকনিক, আপনি টিচার হিসাবে তাকে কিভাবে এই জিনিসটাকে তাকে ইন্ট্রোডিউস করেছেন। স্মুথ তাবদিল অমুক হয় তমুক হয়, এই গঠনের হয়, এই শর্ত হলো স্মুথ তাবদিল ব্যবহৃত হয়, ইটস টোটালি আননেসেসারি ইন দিস লেভেল, ইনশাল্লাহ। এরপর আপনি এই যে কতগুলো পড়ালেন না, দেখেন কতগুলো রয়েছে না, রহেস, আরখাস, কাসের, আকসার। তারপরে দেখেন আপনি এইগুলো দুইয়ের মধ্যে তুলনা, সবার সাথে আমরা কীভাবে তুলনা করব। আমরা রিসেন্টলি আমার মেয়েকে আমি পরীক্ষা নিছি, কোথাও আমি এত ডিটেল আলোচনা করিনি, সে সবগুলো ইসমুত তাবদিলের উদাহরণ পেয়েছে। কোথাও একদম বলা নাই যে এরপরে এই হয়, এরপরে এই হয়, বিকজ আমি তাকে দিয়েছি, মিসাল দিয়েছি, আমি তাকে জিজ্ঞেস করিনি ইসমুত তাবদিলি কী, ইসমুত তাবদিলির ব্যবহার কী, এটা কোন কোন শর্তে ইসমুত তাবদিলি হয়। জাস্ট আমি মিসাল দিয়েছি, আমি বলেছি বেলাল খালিদের চেয়ে চরিত্রে ভালো, বেলাল খালিদের চেয়ে বয়সে বড়, সে বলে দিচ্ছে বেলাল আকবর মিন খালিদ সিন্নান। কথা বুঝেন? কেন এখন তো সেও জানে না আসলে এই কনস্ট্রাকশনটা কীভাবে হচ্ছে, বাট সে তো পারছে। আমি যে কোনো একটা মিসাল দিলে সে বলতে পারছে যে এইটা ইসমুত তাবদিলি করে, এবং ধরতে বলছে যে এখানে তুলনা হচ্ছে, দ্যাটস অল। এইটাই হচ্ছে এই লেভেলের জন্য যথেষ্ট। ক্লিয়ার ইনশাল্লাহ?
ইভেন বিশ্বাস করেন, আমি এই যে রিসেন্টলি একটা এক্সটার্নাল দিয়ে পরীক্ষা নিয়ে নিলাম আমি, যে এই জিনিসগুলোকে স্যার পারছে, কিন্তু আমি অত ডিটেলস বলি না। কীভাবে? তার কারণ এই এত মিসাল পড়ার পরে তার মধ্যে একটা সেন্স তৈরি হয়ে গেছে। সে কী করে, সে মিসাল যখন তার মুখস্থ থাকে সে এটার সাথে কিয়াস করে যে এটা এরকম হয়েছে তাহলে এটা এরকম হবে। এবং এভাবেই আসলে দেখবেন বাচ্চারা ভাষা শেখে। বাচ্চারা আসলে এত স্ট্রাকচার দেখেন, কোথাও কিন্তু কোনো ধরনের কালামের কিছু নাই, আলোচনা নাই, বাট এই মিসালগুলো দিয়ে তাকে আপনাকে, হ্যাঁ আপনি বলতে পারেন যে দেখো এইটা প্যাটার্নটা কি হয়, সব আফআলু ওজনের হয়, মানে আফ আলু এরকম হয়। দেখো আহসানু, আজমালু, আকবারু, আবাদু সব দেখো এরকম হয়। একটা বটম লাইন টেনে দেন, রাইট? এটা টিচারের উপর ডিপেন্ড করে সে কীভাবে এটাকে আসলে বলবে। বাট আই প্রেফার করিব, আকরাব, বাঈদ, আবাদ, জামিল, আজমাল এই দুইটা বলা, তাহলে তার মধ্যে এই দুইটার হয় যে সুন্দর, অধিক সুন্দর, পার্থক্যটা কি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ? এখানে দেখেন একটা ফিকরা দেওয়া আছে, পুরো ফিকরাটা জুড়ে শুধু ইসমত তাবদিলের ব্যবহার। এটা মুমারাসা করলে আর ইসমত তাবদিলি সারা জীবনে আর তার কোনো সমস্যা হওয়ার কথা না। ইসমত তাবদিলি বলেন, অন্য কোনো কনসেপ্ট বলেন, অনেক কনসেপ্ট রয়েছে যেগুলো জীবনে কোনো কাজে লাগে না। এবার আসেন আল কালাম লিতে আজব, সিমিলারলি কোথাও বলা নাই আসলে ঘটনা কি। একটা মিসাল দেখেন, মা আজমালা সাইয়ারাতা মাশা আল্লাহ, এই লাইনটা তার মুখস্থ করবে সারা জীবন, আর কিছু লাগবে না। মা আজমালা সাইয়ারাতা, এখানে কি আছে? মা আজমালা, মা আসবারা, মা আসগালা, মা আংফা, মা আহলা, মা আকনাদা, মা আউসাখা, এই যে মিসালগুলো রয়েছে, এরপরে আপনি বলবেন যে দেখো তারপরে এই সবগুলো যে বিষয়টা নিয়ে আমরা আশ্চর্য হচ্ছি সেই সবগুলো শেষে জবর আছে। খেয়াল করছো জিনিসটা? ব্যাস হয়ে গেল। এখানে কি অমুক তমুক এত ব্যাখ্যার দরকার নেই। দেখো ফরম্যাটটা কি, মায়ের পরে এটা হবে মা আসগরা, মা আসগালা, মা আংফা, মা আহলা, মা আকসারা, মা আজমালা। এভাবে যখন অনেকগুলো পড়বেন না, তখন তার মাথায় চলে আসবে আশ্চর্য হতে হলে মা আজমালা বলতে হয়। ওই যে মা আজমালা সাইয়ারতা। এবং এই বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখবেন, শেষ বর্ণে হরকত উল্লেখ করবেন। মা আজমালা সাইয়ারতা, এই সিম্পল একটা মিসাল তার জীবনের সমস্ত আশ্চর্যবোধক বাক্যকে হল করে দিবে, রাইট? এরপরে বলেন আজমিল বিল বাইত, এই কথাটা আরেকভাবে বলা যায়, মা আজমাল আল বাইতা অথবা আজমিল বিল বাইত। এরপরে দেখবেন সে আসহিল বিস দার্স, রাইট? এরকম করে করে আপনি যখন অনেকগুলো মিসাল পড়বেন দেখবেন সে একটা করে এবং আপনি বলে দিবেন যে কথাটা তাহলে আমরা কয়ভাবে বলতে পারি। আফিল বিহি, যেমন এই আফিল বিহিটি বাদ দেন, শুধু তাকে মুখস্থ করে আসহিল বিদ দার্স, দার্সটি কত সহজ, আজমিল বিল বাইত, বাইটি কত সুন্দর। আর কিভাবে বলা যায়, মা আসহালাদ দার্সা, মা আজমাল আল বাইতা, দুইটা মিসাল, জীবন শেষ, আর লাগবে না, এত কিছু শেখানো আমার দরকার নেই, রাইট? এরপরে জোর দিয়ে বলা কথা সিমিলার, কোথাও কোনো আলোচনা নাই, আপনি এই জিনিসগুলো বলে দেন, ইন্না দিয়ে আমি জোর দিব, ইন্নার পরে অনেক সময় কিন্তু লা আসবে, ব্যাস শেষ। এরপর তাকে বলে দেন ইন্না যিকরুল্লাহিল আকবার, তাই না? ইন্না রব্বাকা লাগফুর, কি বললেন? ইন্না আসবে, এরপর লা আসবে। এখন এত ডিটেলস আমাদের এই লাকে কি বলে, এই ইন্নাকে কি বলে, এই গঠনটাকে কি বলে, এই ধরনের কোনো আলোচনাই আনা যাবে না, কোনো সুযোগ নাই। মিসাল প্রচণ্ড পরিমাণ মিসাল পড়বে, বাদ দিয়ে বলা কথা কোনো আলোচনা করবেন না, ইল্লার পরে মানসুব করে দিবা, শেষ। এরপরে অনেক উদাহরণ রয়েছে, হ্যাঁ রাইট? আর যদি নেগেটিভ আসে তখন ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল, রসুলুন মুখস্থ করবে। অর্থাৎ যদি নাবোধক হয় তাহলে কিন্তু ওইটা মারফু থাকতে পারে ইল্লার পরে, আদারওয়াইজ তুমি মানসুব বলে দিবা, শেষ। এত ডিটেলস করবেন না, অনেকগুলো উদাহরণ পড়বেন, কারণ এত কিছু শেখা এই বয়সে দরকার নেই। আল কালাম লিস্বার্থী, আপনাদের মনে হয় না যে এই বয়সে বাচ্চারা কীভাবে এই কন্ডিশনাল সেন্টেন্স বলবে, কিন্তু কোনগুলো আপনি ব্যবহার করবেন। ইনতাজহাব আজহাব, এই একটা মুখস্থ করেন, ইনতুসাফের উসাফের, শেষ। হ্যাঁ, লাউ জাহাবতা, এই যে আছে না, হ্যাঁ ইদা জাহাবতা, তো এরকম করে করে কিছু জিনিস, এই যে ইদা দাখালাল মুদির আল ফাসলা ফালা তাদহাকু, মুখস্থ করবে, মিসালগুলো মুখস্থ করবে, রাইট? মিসালগুলো পড়বে, এমনভাবে পড়বে, এইগুলো তো সব তো আসলে মুখস্থ করার দরকার নেই, রাইট? করতে করতে তার মধ্যে কতগুলো পিক করবেন, 2-4টা এক্সাম্পল মুখস্থ করতেই হবে, যে ওই মিসালের উপরে ভিত্তি করে তার কায়দাটা একটু বুঝাবেন, যে দেখো এই ইনের পরে এরপর কিন্তু
কি হয়েছে, মাধ্যম হয়েছে। এরপরে এই ধরনের বাক্যে দুইটাতেই মাধ্যম হবে, রাইট? তো এভাবে কতগুলো আপনি পড়বেন, পড়ার পরে এই মিসালগুলো পড়ার মধ্যে মধ্যে একটু বুঝিয়ে দিবেন, এটাই কারণে, এটাই কারণে, অল্প অল্প করে, যতটুকু না হলেই না। হ্যাঁ, এই মিসালগুলো যখন তারা প্রচুর পরিমাণে পড়ে, এইটা ঠোঁটের মধ্যে চলে আসে, তারা ভুল করে না সাধারণত। এবং একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমরা অবশ্যই এই যে কি বলে পরীক্ষায় এবং কুইজে প্রশ্ন অবশ্যই বইয়ের তামরিন থেকে দিব। এইটার আদলে মিসাল চেঞ্জ হতে পারে, বাট ডেফিনেটলি আমরা এর বাইরে যাব না। আপনারা সবসময় একটা জিনিস পছন্দ করেন, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। না, ফিল ইন দ্য গ্যাপস দেন, মানে সাহিল জুমলা তালিয়া এগুলো দেন। হ্যাঁ, এগুলো আসলে খুব ওয়ার্ক করে। তো ঠিক আছে ইনশাআল্লাহ বন্ধুরা, আমরা এই যে বিষয়গুলো দেখলাম যে বুক 3 আমরা কীভাবে পড়ব। বুক 3-তে আমরা কিছু তাতিমা বা পরিশিষ্ট যোগ করেছি। এটার উদ্দেশ্য হচ্ছে এই, যেমন আমি আমার মেয়েকে এখন এটা পড়াচ্ছি বুক 3 শেষ করার পরে, যাতে করে বুক 4-এ যখন তারা ফেল সুলাসি মাজিদ ফি পাবে, তার একটা আইডিয়া সেখান থেকে পায়। এখানে এত ডিটেলস করার দরকার নাই, এই সবগুলো টার্ম তাদের কাছে, মাদি, মুদারি, আমর, মাজদার, এগুলো সবই তাদের কাছে পরিচিত। জাস্ট এগুলো কিছু পড়ে ফেলগুলোর অর্থ এবং 3টা বিশেষ করে মাদি, মুদারি এবং মাজদার, রাইট, এগুলো সে মুখস্থ করবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করার মতো একটা জায়গায় যাবে, সো দ্যাট তার বুক 4টা পড়তে সমস্যা না হয়। বুক 4টা পড়তে ওই ধরনের ফেলগুলো যদি পায়, তাহলে তার জন্য যেন সমস্যা না হয়। কারণ আমরা সাধারণত মানে ফেল মাজিদ ফি এর আগে ছিল না, জাস্ট এটা মুখস্থ করার মতো কয়েকবার পড়বে।